প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমি যে বিষয়ে আলোচনা করছিলাম যে দ্বিতীয় পত্র থেকে আমি কোন বিষয়ে পড়াইতেছি, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, নবম অধ্যায় পরমাণুর গঠন ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তোমরা গত ক্লাসে বুঝে গেছো যে আমরা কী কী পড়ছিলাম। তোমাদের হয়তো মনে আছে যে ব্যাসার্ধ আর এন সমান আমরা কী পড়ছিলাম তখন, এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম ইউ স্কোয়ার পড়ছিলাম। আর শক্তি সম্পর্কে পড়ছিলাম ইএম ইকুয়ালস টু মাইনাস এম ই পাওয়ার 4 বাই 8 এপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ার এন স্কোয়ার। এইটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এই দুইটা সমীকরণই কিন্তু আমরা কোথা থেকে পেয়েছি? দুইটা সমীকরণই দুইজন বৈজ্ঞানিক, একজন হলো বিজ্ঞানী বোর আর একজন হলো বিজ্ঞানী রাদারফোর্ড। তাদের এই যে মডেলের ব্যাখ্যা দিয়েছেন, এই দুইজনের ব্যাখ্যা থেকেই এটাকে আমরা নির্ণয় করছি। আমরা একটু মনে করি যে রাদারফোর্ড এর মডেলে কি ছিল। রাদারফোর্ডের মডেল ছিল সৌরজগতের চারিপাশে আমরা যদি একটি সৌরজগৎ কল্পনা করি, এটাকে যদি সূর্য বিবেচনা করি, সূর্যের চারিপাশে যেভাবে গ্রহ ঘুরে ঠিক আমরা এটা করতে পারি যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিপাশে ঠিক এইভাবে ঘুরতে থাকে। এটা হলো নিউক্লিয়াস, আর এই চারিপাশে ঘুরতে থাকে ইলেকট্রন। এটা কে বলছে? এটা বলছে বিজ্ঞানী। এখানে বিজ্ঞানী কে বলছে? যে রাদারফোর্ড, যে সৌরজগতের মতো ঘুরে। কিন্তু যদি সৌরজগতের মতো ঘুরে তাহলে বিকিরণ প্রক্রিয়ায় এভাবে কি করবে? বিকিরণ প্রক্রিয়ায় এ শক্তি হারাবে। শক্তি হারাতে এক সময় নিউক্লিয়াসে পতিত হবে। তাহলে নিউক্লিয়াসে পতিত হবে এ সম্পর্কে তিনি কোনো স্পষ্ট ধারণা দেয় না। পরবর্তীতে বিজ্ঞানী বোর ম্যাক্স প্লাঙ্ক এবং আইনস্টাইনের তথ্য কাজে লাগিয়ে সেখানে দেখেছে যে এই নির্দিষ্ট অক্ষে এই সূর্যের চারিপাশে যেভাবে গ্রহগুলো ঘুরে ঠিক এখানে মহাকর্ষীয় বল কাজ করে। কিন্তু এখানে কি বল কাজ করে? এখানে হলো একটি হলো এটা যদি আমরা নিউক্লিয়াস ধরি, তাহলে এখানে দুইটা কাজ করে। একটা হলো এই দুইটার ভিতরে আকর্ষণ বল, আর একটা হলো এইটা যে ঘুরে তার ফলে বিকর্ষণ বল। আর এই যে বিকর্ষণ বল কাজ করে এই যে অক্ষে বিজ্ঞানী বোর বলছে প্রত্যেকটি ইলেকট্রনই একটা নির্দিষ্ট শক্তি নিয়ে সে ঘুরতে থাকে। এটা হলো বিজ্ঞানী বোর বলছে নির্দিষ্ট শক্তি নিয়ে ঘুরতে থাকে। কিন্তু এই সম্পর্কে স্পষ্ট বিজ্ঞানী রাদারফোর্ড কোনো ধারণা দেয় না। সে বলছে শুধু এই নিউক্লিয়াসের চারিপাশে ইলেকট্রনটি ঘুরতে থাকে। এরপর আমরা যদি 2 নম্বরে দেখি যে এখানে কেন্দ্রমুখী বল আর কুলম্ব বল পরস্পর বিপরীত দিকে কি করে কাজ করে। অর্থাৎ কেন্দ্রমুখী বল এইদিকে কাজ করবে, আর কেন্দ্রবিমুখী বল ঘুরতে ঘুরতে বাইরের দিকে কাজ করবে, আর এইটা কি করবে? আকর্ষণ করবে। কিন্তু বলে নাই যে অক্ষের কথা, সে বলে নাই। এখানেও কিন্তু বিজ্ঞানীকে বোর স্পষ্ট করছে যে নির্দিষ্ট অক্ষে নির্দিষ্ট শক্তি নিয়ে প্রত্যেকটি ইলেকট্রন থাকে। এরপর বর্ণালী সম্পর্কে রাদারফোর্ড স্পষ্ট কোনো ধারণা দেয় নাই, কিন্তু বিজ্ঞানী বোর এ সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে। তাহলে আমরা এখানে দেখব যে এই যে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে হাইড্রোজেন এর উপর দিয়ে। হাইড্রোজেন সবচেয়ে আমরা জানি হাইড্রোজেনে একটি প্রোটন এবং আরেকটি কি আছে? ইলেকট্রন আছে। এই জন্য হাইড্রোজেনকে আদর্শ পরমাণু হিসেবে বিবেচনা করে এর কয়েকটি এখানে ধাপ অনুসরণ করছে। যে এটা যদি নিউক্লিয়াস হয়, এটা হলো নিউক্লিয়াস হয়, তাহলে নিউক্লিয়াসের এটা পুরোটাই নিউক্লিয়াস। তাহলে প্রথম এই হলো একটা কক্ষ, এরপরে আরেকটি কক্ষ হলো এইটা, আর এটা হলো আরেকটি কক্ষ। আর 1 2 3 তোমরা এটা 4 এভাবে যদি দাও, আমি মাঝখানে আর একটা দিচ্ছি কারণ 7টা দিব আমি। এর প্রত্যেকটা একটা নাম আছে, 1 2 3 4, আর একটা মাঝখানে দিব। তোমরা খেয়াল করো, এটা হলো 7টা দিলাম, এখানে 7টা কক্ষ।
এখানে প্রত্যেক বৈজ্ঞানিক একজন একজন করে এই বর্ণালীর জন্য নাম দিয়েছে। এখান থেকে যদি এই প্রথম অক্ষ এটা হলো 1, আর এটা হলো 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, তাহলে আমরা কি বললাম 1 2 3 4 5 6, আর একটা আমরা দিব 7। তাহলে এখানে আমরা যদি 7 দিই, তাহলে যখন প্রত্যেক বৈজ্ঞানিকের নামে এখানে নামকরণ করা হয়েছে যে যখন এইটা থেকে ইলেকট্রন এখানে আসবে, অর্থাৎ 2 থেকে 1-এ আসবে, অথবা 3 থেকে 1-এ আসবে, আর একটা হলো 4 থেকে 1-এ আসবে, 5 থেকে 1-এ আসবে, 6 থেকে 1-এ আসবে, এবং 7 থেকেও 1-এ আসবে। যখন এই অবস্থা ঘটবে তখন এটার একটা নাম দিয়েছে, এটা বৈজ্ঞানিকের নাম অনুসারে লাইম্যান সিরিজ, এটার বলে লাইম্যান সিরিজ। আর এরপরে যদি এমন ঘটনা ঘটে যে এই 2-তে আসবে, অর্থাৎ এখান থেকে 2-এ আসবে, আবার এখান থেকে আসবে 2-তে, এখান থেকে অর্থাৎ অক্ষ 2-তে আসবে, এরপরে এখান থেকে যদি বিবেচনা করি এখান থেকে আসবে, আরেকটি হলো এখান থেকে আসবে। এখানে আবার আর একজন বৈজ্ঞানিকের নাম দিয়েছে বিজ্ঞানী বামার। এরপরে আর একবার যখন এখানে হলো কত, প্রথম অক্ষে আসলো দ্বিতীয় অক্ষ, এরপর যদি আবার তৃতীয় অক্ষে ইলেকট্রনটি আসে, মানে প্রত্যেকটা মানে অক্ষের জন্য এরা ভিন্ন বিভিন্ন নাম দিয়েছে। এই যে এখানে আর একজন বৈজ্ঞানিক নাম দিয়েছে, এটার নাম হলো প্যাশেন, PASCHEN, প্যাশেন সিরিজ। এরপরে তোমার এখানে যদি এটা কত আসলো 1 2 3, এবার দেখো 3-এর পরে এটা আমরা দেখলাম 1 2 3, এরপর 4-এ আসছে, আবার কোথায় থেকে 7 থেকে আসলো, এরপর 6 থেকে আসলো, 5 থেকে আসলো। এটাও একজন বৈজ্ঞানিকের নাম আছে তোমার, এটার নাম হলো ব্রাকেট, BRET। এরপরে বাকি থাকলো আবার 7 থেকে আসলো, এখানে যখন 7 থাকলে আবার এখান থেকে আসলো, এটাও একজন বৈজ্ঞানিক নাম আছে, এর হইল বিজ্ঞানী হুন্ট, PFUNT। তাহলে এই যে এখানে এই ইটার সার্কেলটাকে, এটা হলো এটার নাম হলো লাইম্যান সিরিজ, এরপরেরটা হলো বামার সিরিজ, তৃতীয়টা হলো প্যাশেন সিরিজ, আর এরপরে আমরা যেটা পাই সেটা হলো ব্র্যাকেট সিরিজ, এরপর ফান্ট সিরিজ। এই সিরিজগুলো এই সিরিজের নামকরণ করা হয়েছে অক্ষগুলোর উপর বিবেচনা করে। এখন আমরা আসি যে বর্ণালীর যে সমীকরণটা কীভাবে পাই। আমরা যদি প্রথম অক্ষ বিবেচনা করি, প্রথম অক্ষে শক্তির পরিমাণ বিবেচনা করি, তাহলে ইয়ন সমান আমরা প্রথমে এন দিয়ে দিই, মনে করি যে এটা হলো নিম্ন অক্ষ, অর্থাৎ 1 বা 2 বা এই যদি 3 হয় পরেরটা হবে 2, তাহলে ছোটোটা আর কি, ছোটোটা। তাহলে ইএন সমান আমরা লিখতে পারি এপসাইলন নট, এটা যদি আমরা এখানে লিখি ME পাওয়ার মাইনাস ME পাওয়ার 8 এপসাইলন নট স্কোয়ার H স্কোয়ার, আর একটা পাবো N স্কোয়ার। আর EM সমান পাবো মাইনাস ME পাওয়ার 4 8 এপসাইলন নট স্কোয়ার H স্কোয়ার M স্কোয়ার। এখানে দেখো যখন সে এটাকে যদি আমরা EN ধরি, আর এটাকে যদি আমরা EM ধরি, আর এটা যদি EN ধরি, অর্থাৎ অক্ষ M যদি N হয়, তবে বিকিরণ শক্তি হবে কত, E ইকুয়ালস টু বিকিরণ শক্তি হবে EM মাইনাস EN। এখন তোমরা এখানে যদি এটা মান বসাও EM সমান, তাহলে আমরা কি পাই মাইনাস ME পাওয়ার 4/8 এপসাইলন নট স্কোয়ার H স্কোয়ার H স্কোয়ার, এরপরে আমরা এখানে M স্কোয়ার মাইনাস কি লিখতে পারি, মাইনাস মাঝে প্লাস হয়ে যাবে ME পাওয়ার 4 8 এপসাইলন নট স্কোয়ার H স্কোয়ার, তারপর বলবো N স্কোয়ার। এখন এখান থেকে দেখো ME পাওয়ার 4 নিচে 8 এপসাইলন নট স্কোয়ার H স্কোয়ার, আর এটা হলো M স্কোয়ার।
ঠিক সেমভাবে একই জিনিস, তাহলে দুইটাই এখানে কমন যায়। তো কমন গেলে আমরা এখানে কি লিখতে পারি, ই সমান, আমরা যদি এখানে লিখি ই সমান সমান এখানে লিখতে পারি এম ই পাওয়ার 4 8 এপসিলন স্কোয়ার এইচ স্কোয়ার, আর এটাকে আমরা কমন নিলে এখানে লিখতে পারি, প্লাসটা আগে নিয়ে লিখতে পারি এন স্কোয়ার মাইনাস 1/m স্কোয়ার। এখন আমরা কি, এটা হলো কি শক্তি, অর্থাৎ এখানে যেমন যে এই অক্ষ থেকে এই অক্ষে যখন ইলেকট্রন আসবে তখন এই পরিমাণ শক্তি হারাবে, অর্থাৎ এন এর মান কত হবে তখন 2, আর এইটা 3। যখন দ্বিতীয় অক্ষ থেকে প্রথমে আসবে, দ্বিতীয় থেকে প্রথমে আসবে তখন এটা হবে 1 আর এটা হবে 2। যখন দ্বিতীয় থেকে কোথায় আসবে, দ্বিতীয়টা থেকে যদি তৃতীয়টা মানে তৃতীয় থেকে দ্বিতীয়তে আসে তাহলে এটা হবে, এই এমটা হবে 3 আর এটা 2, অর্থাৎ এখানে কি এমটা বড়টা হবে সবসময়, বড়টা। আর এইটা সমান আবার বিজ্ঞানী প্লাঙ্ক কি বলছেন, ই ইকুয়ালস টু এইচএফ। এইটা আমরা জানি যে যখন শক্তি এক অক্ষ থেকে, অর্থাৎ এই অক্ষ থেকে, এটা যদি অক্ষ হয় আর এটাও যদি অক্ষ হয়, এই অক্ষ থেকে এই অক্ষে যখন আসবে তখন এই পরিমাণ সে শক্তি হারাবে। এইখানে এইচ কি, এইচ সম্পর্কে আমাদের জানা আছে, এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক আর এফ হইল কম্পাঙ্ক। তাহলে আমরা ইর পরিবর্তে আবার এটা লিখতে পারি। তাহলে এখানে যদি আমরা এটা লিখি তাহলে আমরা কি পাবো, মোটামুটি ই ইকুয়ালস টু, আমরা লিখে ফেলবো, ইর পরিবর্তে লিখবো এইচ এফ ইকুয়ালস টু এম ই পাওয়ার 4/8 এপসিলন স্কোয়ার এইচ স্কোয়ার, আর এখানে লিখতে পারি আমরা 1/n স্কোয়ার মাইনাস 1/m স্কোয়ার। এটা আমরা এখানে লিখতে পারি। এখন এখানে আবার আমরা কিন্তু জানি এফ মানে কম্পাঙ্ক সমান, আমরা এই সূত্রটা অবশ্যই পড়ছি, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, কিন্তু এই ক্ষেত্রে আলোর বেগ যেহেতু সি ধরা হয়েছে আর এফ তো এপি ল্যামডা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এফ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। এইটা আমরা এখানে লিখে ফেলবো। তাহলে এইচ কি পাই, এটার পরিবর্তে এইচ সি বাই ল্যামডা ইকুয়ালস টু এম ই পাওয়ার 4 8 এপসিলন স্কোয়ার এইচ স্কোয়ার 1/n স্কোয়ার মাইনাস 1/m স্কোয়ার। এটা আমরা লিখতে পারি। এরপরে শুধু আমরা এখানে যদি 1/1 ল্যামডা লিখি তাহলে আমরা এখানে কি পাই, এম ই পাওয়ার 4 8 এপসিলন নট স্কোয়ার এইচ স্কোয়ার 1/n স্কোয়ার মাইনাস 1/m স্কোয়ার। এটা আমরা লিখতে পারি। এইটাকে বলে রিডম্যান ধ্রুবক, এটাকে আর দ্বারা প্রকাশ করে, এটাকে বলা হয় রিডম্যান ধ্রুবক। এই রিডম্যান ধ্রুবকের মানটা আমরা বের করতে পারি কিভাবে, এখানে তাহলে ওটাকে যদি আর ধরি তাহলে রাশিটা আমরা কি পাবো, 1/λ ইকুয়ালস টু এম ই পাওয়ার 4, এটার পরিবর্তে আমি লিখবো আর 1/n স্কোয়ার মাইনাস 1/m স্কোয়ার। এখানে আর সমান আমরা যদি মানগুলি বসাই যে আর সমান কি পাই, এখানে এম ই পাওয়ার 4 8 এপসিলন নট স্কোয়ার এইচ স্কোয়ার। এইখানে যদি মানগুলি আমরা এখানে এইচ স্কোয়ার যেহেতু, তাহলে এখানে এই এইচটা যাবে কোথায়, নিচে, আর এটা যাবে কোথায়, সিটাও নিচে। তাহলে এই পুরাটা হলো রিডম্যান ধ্রুবক। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এইচ কিউব সি। তাই এইচ কিউব সি এর যদি মান বসাই, এখন এম হইল ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10 পাওয়ার মাইনাস 31, আর ই এর মান কত আমরা জানি 1.6 ইন্টু 10 পাওয়ার মাইনাস 19 কুলম্ব, আর 8, আর এটা আমরা জানি 8.54 ইন্টু 10 পাওয়ার মাইনাস 12 স্কোয়ার। আর এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা জানি এটা হলো 1.6 ইন্টু, এটা কি লেখা যায়, 6.63 ইন্টু 10 পাওয়ার মাইনাস 34
জুল সেকেন্ড কিউব। এরপরে সি এর মান আমরা জানি, সি এর মান হলো আলোর বেগ। আর আলোর বেগটা কত হবে তুমি বলো? সি ইন্টু 10⁻8। এই ক্যালকুলেশন করে আমরা এখানে রিডম্যান ধ্রুবকের মানটা এখান থেকে আমরা বের করে নিতে পারি। তাহলে এটা হলো কি বিকিরণের জন্য। এখন এখানে একটা কোশ্চেন এভাবে হতে পারে যে প্রথম কক্ষ থেকে দ্বিতীয় কক্ষ গেল, আবার দ্বিতীয় কক্ষ থেকে প্রথম কক্ষ গেল, তখন কিভাবে আমরা খুব সহজে বের করতে পারবো? যদি আমরা এই রিডম্যান ধ্রুবকের মানটা ব্যবহার করি, এটা সম্ভবত হবে 1.09। তোমরা একটু দেখে নেবা, 10.097, এভাবে মানটা প্রায় কাছাকাছি 7 পার মিটার সম্ভবত। তাহলে এই মানটা যদি তোমার জানা থাকে, তাহলে এখানে দেখো যখন কক্ষপথ এটা হয় ই, মানে এটা যদি ইটা মানে ইলেকট্রন এখানে ঘুরতে থাকে, এটা যদি নিউক্লিয়াস হয়, তাহলে এইটা যদি হয় মনে করো পঞ্চম কক্ষ, মাঝখানে আরও কক্ষ আছে, সাপোজ এটা 5, আর এটা যদি হয় 1, তাহলে তুমি এখানে কি ব্যবহার করবে? যদি তরঙ্গ ব্যবহার করো 1/λ সমান আর এর মানটা ব্যবহার করবা আর, আর এইটাকে লিখবা কি লিখবা? এন এর পরিবর্তে 1 স্কোয়ার মাইনাস 1/5 স্কোয়ার। আর রিডম্যানের ধ্রুবকটা মান বসে এখানে তুমি ল্যামডার মানটা বের করে ফেলতে পারবা। এভাবে তুমি এই তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবা এখান থেকে। অর্থাৎ ইলেকট্রন যখন প্রথম কক্ষ থেকে এই লাস্ট কক্ষ থেকে যদি প্রথম কক্ষ আসে, তাহলেও তুমি নির্ণয় করতে পারবা। এখানে দেখো আমি তোমাদের এর সুবিধার জন্য একটি মানে অঙ্ক করে দিচ্ছি। আমরা যদি এভাবে এটা নিউক্লিয়াস বিবেচনা করি, প্লাস নিউক্লিয়াস, এরপরে এইখানে আছে, এখানে এইটা হলো কি নিউক্লিয়াস, এটা হলো প্রথম কক্ষ। এরপরে এখানে অনেক কক্ষ আছে মনে করি, দ্বিতীয় কক্ষ, তৃতীয় কক্ষ, এরপরে মনে করো যে এটা অসীম পর্যন্ত আছে, অসীম। এখন তোমাকে বললো যে দ্বিতীয় কক্ষ, আর এটা হলো দ্বিতীয় কক্ষ, আমি নাম দিলাম, এটা হলো দ্বিতীয়। তাহলে তোমাকে বললো যে দ্বিতীয় কক্ষে, অর্থাৎ এটা কার মানে এটা হলো লাইম্যান, আর এটাকে কাকে বলছিলাম তোমাদের মনে আছে? লাইম্যান। তারপর কি লাইম্যান, তৃতীয়টা হলো কি ছিল? প্যাশেল। লাইম্যান, এরপর তৃতীয়টা হলো প্যাশেল, মাঝখানে দ্বিতীয়টা বাদ দিয়ে তোমাকে যদি বলে প্যাশেলে, PASCH, প্যাশেন, এর ক্ষেত্রে দীর্ঘতম ও ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে তোমরা কিভাবে করবা দেখো। যদি বলে প্যাশনের ক্ষেত্রে দীর্ঘতম এবং প্যাশন মানে কত? 3। তাহলে আমরা এখানে লিখব সরাসরি, আমরা জানি ল্যামডা, এটাকে নাম দিব 3, যেহেতু 3 সমান এটাকে লিখতে পারি আমরা আর ব্র্যাকেটে লিখব 1 কত? প্যাশনের ওটা হলো 3, তাহলে 4 থেকে ওর কাছাকাছি কি? 3-এর কাছাকাছি কি? যদি এটা 3 হয়, 3-এর কাছে হইলো 4, তাহলে 4 থেকে 3-এ আসতে কত শক্তি ব্যয় হয়েছে এটা আমরা ওই ক্ষুদ্রতম না, অর্থাৎ এনের মান হবে কত? 4, তাহলে 4 স্কোয়ার। আর একটা হবে এখানে যখন আমরা করব যে 3 থেকে 4-এ আসলো, তখন আসছে কোথায়? 3-এ আসছে, তাই এটা দেবো 3 স্কোয়ার, 3 স্কোয়ার, আর এটা দেবো 4 স্কোয়ার। দুইটা যদি করি এখানে আমরা একটা মান পাবো। এরপরে এটা পাবো কিসের জন্য? এটা এখানে একটা হলো কি বের করতে পারছে? দীর্ঘতম, আর একটা হলো ক্ষুদ্রতম। তাহলে এখানে আমরা এইটার মান কি পাবো? ক্ষুদ্রতম পাবো, এটার জন্য একটা মান পাবো। আর একটা পাবো ইনফিনিটিভের জন্য, আর 1/3, আর এখানে 1 দূরে যেহেতু ইনফিনিটিভ, এখানে এর জন্য আর একটা মান পাবো। এই দুই মান আমরা কম্পেয়ার করে দেখব যে কোনটা বেশি আর কোনটা কম, অর্থাৎ এইটা 1/λ 1/λ। এরপর কিন্তু আবার উল্টে যাবে, যখন তুমি ল্যামডা দেবে এখানে মান যা আসবে তার উল্টে যাবে। তাহলে আমরা এভাবে এটাকে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমরা নির্ণয় করতে পারবো এভাবে। এখন আমরা আসি যে কিভাবে
মানে ভর ত্রুটি সম্পর্কে জানেন। ভর ত্রুটি বলতে আমরা কি বুঝি? ভর ত্রুটি বলতে বোঝা যায় কোনো একটি নিউক্লিয়াসের ভর ত্রুটি, কোনো একটি ভর ত্রুটি বলতে বোঝা যায় যে আমরা এটা কি করছি, একটা নিউক্লিয়াস রাখছি। নিউক্লিয়াসে কি কি আছে? এটা আছে প্রোটন, আর কি আছে? নিউট্রন আছে। এই প্রোটন আর নিউট্রনকে যদি আমরা যোগ করি, যে পরিমাণ ভর পাবো, অর্থাৎ দুইটা একত্র করে, আর এটা যদি ভিন্ন করে, অর্থাৎ একটা এমপি আর একটা হলো এমএন, দুইটা ভিন্ন রাখলে যে ভর হবে, এই ভিন্ন অবস্থায় যে ভর হবে আর একাত্রিত অবস্থায় ভর এক হবে না, অর্থাৎ পার্থক্য হবে। পার্থক্যটা কি হবে? এই ভরটা বেশি হবে, ভিন্ন রাখলে এটার ভর বেশি হবে আর এটা হবে কি কম হবে। তাহলে আমরা এখানে দিতে পারি যে এই নিউক্লিয়াসের যে কোনো নিউক্লিয়াসের ভর এম, নিউক্লিয়াসের মৌলিক না, এটা নিউক্লিয়ন অর্থাৎ প্রোটনের ভর এমপি এবং নিউটনের ভর এম এন, আর প্রোটন সংখ্যা আমরা যদি বলি জেড, আর নিউটন সংখ্যা বড় হাতের এন। তাহলে আমরা এখানে যখন ভিন্ন ভিন্ন কণাগুলি ভিন্ন ভিন্ন, তখন আমরা লিখতে পারি এখানে যে এখানে কি পাই আমরা? প্রোটন সংখ্যা জেড আর ভর ধরছি এমপি। তাহলে আমরা লিখতে পারি জেড এমপি প্লাস কি লিখতে পারি? এন এমএন। এই থেকে বিয়োগ দেব, এটা হলো নিউক্লিয়াসের ভর। টোটাল কি পাইলাম? ভর ত্রুটি। তাহলে এখানে আমরা কি পেয়েছি? যে উপস্থিত নিউক্লিয়াসের যে আমরা প্রোটন এবং নিউট্রনগুলো, এগুলো যদি ভিন্ন অবস্থায় রাখি, তাহলে যে পরিমাণ ভর হবে আর ও দুইটা থাকা অবস্থায়, অর্থাৎ নিউক্লিয়াসের যে ভর, তাদের ভরের পার্থক্য আছে। তাহলে ভিন্ন থাকা অবস্থায় ভর বেশি হবে আর এটা কম হবে। এইটা কি বলা হয়? কি ভর ত্রুটি। তাহলে ভর ত্রুটি বলতে আমরা কি বুঝি? নিউক্লিয়াসের ভর ত্রুটি অর্থাৎ নিউক্লিয়নগুলো ভিন্ন ভিন্ন থাকা অবস্থায় যে পরিমাণ ভর, তাদের যোগের সমষ্টি থেকে যদি আমরা নিউক্লিয়াসের মোট ভরকে বাদ দিই, তাহলে আমরা এখানে পাবো ভর ত্রুটি। এখন ভর ত্রুটিকে আমরা ব্যবহার করে বন্ধন শক্তি বের করতে পারি, = ডেল এম সি স্কয়ার। অর্থাৎ এখান থেকে যদি আমরা এই ভর ত্রুটি বের করতে পারবো একটা নিউক্লিয়াস থেকে, তাহলে প্রোটন এবং নিউট্রন নিউট্রনকে বিচ্ছিন্ন করতে এই পরিমাণ শক্তি দরকার হবে। তাহলে এটা দ্বারা আমরা বন্ধন শক্তি বের করতে পারি। এখন যদি আসে যে একক নিউক্লিয়নের জন্য বন্ধন শক্তি, নিউক্লিয়ন এর জন্য তোমার বন্ধন শক্তি বের করতে হবে। এখন আমরা কি করব? আমরা জানি যে ভরকে কি বলা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। তখন আমরা লিখতে পারি একটা বার চিহ্ন দিতে পারো যে E/A। এটা হলো নিউক্লিয়ান সংখ্যা, অর্থাৎ নিউক্লিয়ান সংখ্যা দ্বারা যদি আমরা এই বন্ধন শক্তি ভাগ করি, তাহলে একক নিউক্লিয়ানের জন্য আমরা বন্ধন শক্তি নির্ণয় করতে পারবো। তাহলে আমরা মোটামুটি এখান থেকে কি কি শিখলাম? বন্ধন শক্তি আমরা নির্ণয় করতে পারবো। আর কি শিখলাম? যে পরমাণুর একটি স্তর থেকে বা একটি কক্ষ থেকে আরেকটি কক্ষে আসলে কি পরিমাণ শক্তি হারাবে এবং কি পরিমাণ শক্তি শোষণ করবে, এই সম্পর্কে আমরা এখান থেকে মোটামুটি ধারণা নিলাম। আগামী ক্লাসে তোমাদের
তেজস্ক্রিয় পদার্থের সম্পর্কে আলোচনা করব এবং তেজস্ক্রিয় ক্ষয়সূত্র, তেজস্ক্রিয় ক্ষয় রূপান্তর সূত্র এই সম্পর্কে আগামী ক্লাসে তোমাদের আলোচনা করব। আশা করি তোমরা আগামী ক্লাসটা দেখবে এবং খুব ইম্পর্টেন্ট ক্লাস। এইটুকুই তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।